আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সায়েন্স ওয়ান বা বিজ্ঞান এর 1 নম্বর ফ্রি ক্লাস নিয়ে আমি এসেছি। বল, চাপ এবং শক্তি চ্যাপ্টারটা চুজ করা হয়েছে এবং শুরুতেই ক্লাসের যে কোনো কথাবার্তা বলার আগে ভাইয়ের পরিচয় দিয়ে নেওয়া জরুরি। সো ভাইয়ের পরিচয় দিয়ে নেই। তোমাদের সাথে আজকে কে আছে ফ্রি ক্লাসটা নিয়ে? তোমাদের সাথে আছে ফাহিম ভাইয়া। ফাহিম ভাইয়া কে? ফাহিম ভাইয়ার পরিচয় আপাতত জাস্ট এইটুকুই জানতে পারবা যে ফাহিম ভাই বুয়েট ট্রিপলিতে পড়াশোনা করতেছে এবং আগে নরডেমে ছিলাম, তার আগে আইডিয়া স্কুলে ছিলাম। আশা করি আইডিয়া স্কুলের অনেকে হয়তো আছো আজকের ক্লাসেই। তো তোমরা আমার সরাসরি ছোট ভাই। আর এর বাইরে যারা আছো তারা যেহেতু বাংলাদেশেই পড়াশোনা করছো, আমার সবাই ছোট ভাই বা ছোট বোন, কোনো সমস্যা নেই। সো আপাতত ফাহিম ভাইয়ের সাথে আমরা বল চ্যাপ্টারটা, বলের অনেক কিছু শিখবো এবং বাকি জিনিসগুলো আস্তে আস্তে আমরা কোর্সে যদি এনরোল করি কোর্সের ভিতরে অবশ্যই শিখে নিব। তো কিছু প্রশ্নের উত্তর শুরুতে দিয়ে নেওয়া প্রয়োজন, যেগুলো তোমরা ভাইদেরকে অবশ্যই পরে জিজ্ঞেস করবো, আমি জানি। সো ক্লাসের মধ্যে যেহেতু পাবো আমি জানি, শুরুতে একটু প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিই। সো এই ক্লাসের রেকর্ড কোথায় পাওয়া যাবে? রেকর্ড পাওয়া যাবে তোমাদের প্রোফাইলের পাস্ট ক্লাসেস অপশনে। ক্লাসের পিডিএফ কিভাবে পাবো? ওই পাস্ট ক্লাসেসে গিয়েই তুমি পিডিএফটাও পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। ভাইয়া যা যা লিখছি সবকিছু অ্যানোটের সহকারে পেয়ে যাবে। যতগুলো ভিডিও দেখিয়েছি ভিডিওগুলো এখানে থাকবে, সিমুলেশনের লিঙ্কও এখানে থাকবে, কোনো সমস্যা নেই। যা যা ভাইয়া দেখাবে আজকে ক্লাসে সবকিছু তুমি পেয়ে যাবে, কোনো টেনশন নিও না। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করে নেই, এই যে নতুন কারিকুলামে চলে এসেছো, বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের কারিকুলাম, এই কারিকুলাম তোমাদের কেমন লাগছে একটু আমাকে চ্যাট বক্সে বলে ফেলো তো। রাইয়ান, আমি বুঝতে পেরেছি, একবার লিখলেই ভাই বুঝতে পারে। আচ্ছা, অনেকেরই দেখা যাচ্ছে খুব ভালো লাগছে, অনেকে দেখা যাচ্ছে ভালোই লাগছে না, আবার অনেকে দেখা যাচ্ছে মোটামুটি। তো সব ধরনের স্টুডেন্টরা এখানে আছে, যাদের কারিকুলাম ভালো লাগছে, ভালো লাগছে না, এবং অনেকের মোটামুটি লাগছে। আমার পার্সোনাল থট প্রসেস এখানে এটা বলে যে কারিকুলাম যেমনই হোক, মূল্যায়ন পদ্ধতি যেমনই হোক, তোমাকে একটা জিনিস এনশিওর করতেই হবে, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিসের বেসিক ক্লিয়ার কিনা। এই বেসিক ক্লিয়ার করার কথা তো সব ভাইয়ারাই বলেন। বেসিক ক্লিয়ার করা মানে কি আসলে? তোমাকে যে কনসেপ্ট গুলো শেখানো হচ্ছে, যে আইডিয়া গুলো তুমি ক্লাসে পাচ্ছ, এই প্রত্যেকটির কেনর জবাব তুমি জানো কিনা। ভাই ম্যাথটা এমন হলো কেন হলো, জিনিসটা যে এমন হচ্ছে কেন হচ্ছে, এই কেনর উত্তরগুলো তুমি যদি জানো, তাহলে তোমাকে ওখান থেকে যেভাবেই প্রশ্ন করা হোক তুমি পারবে। এইটার নাম হচ্ছে বেসিক ক্লিয়ার করা। সো প্রত্যেকটা কনসেপ্টের প্রত্যেকটা কেনর জবাব তোমাকে জানতে হবে এবং ধারণাগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। কেন ক্লিয়ার থাকতে হবে ভাই যদি পরীক্ষায় নাই আসে? ক্লিয়ার থাকতে হবে কারণ প্রত্যেকেরই পড়াশোনার একটা গোল আছে। হয়তো কেউ ইন্টার পাস করে বুয়েটে যেতে চাও, হয়তো কেউ মেডিকেলে যেতে চাও, কেউ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাও, কেউ হয়তো আইবিএ পড়তে চাও, কেউ হয়তো আর্মি হতে চাও, অনেক অনেক গোল থাকতে পারে। এই গোলগুলো যখন তুমি ফিল আপ করতে যাবে, তখন কিন্তু এই কনসেপ্ট গুলো লাগবে। ভাবতে অবাক লাগছে যে নাইনের কনসেপ্ট কি হবে আবার ইন্টার লাগবে। নাইনের পড়াশোনা না বুঝলে টেনের পড়াশোনা বুঝবে না, টেনের পড়াশোনা না বুঝলে ইন্টার পড়াশোনা বুঝবে না, ধরা খাবে গিয়ে অ্যাডমিশন টেস্টে। এখন থেকেই সবগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব জরুরি। আমাদের এই কোর্সটা আমরা এভাবেই ডিজাইন করার চেষ্টা করেছি যাতে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং তার পাশাপাশি যখন আমরা চ্যাপ্টারের ভিতরে ঢুকে যাব, তোমাকে ওই চ্যাপ্টারের ভিতর থেকে দলগত কাজ বা একক কাজ যেগুলো স্কুলে আসবে সেশনগুলো সম্বন্ধে সঠিক গাইডলাইনও আমরাই দিতে পারি। সো যদি স্কুলেও ভালো করতে চাও, পাশাপাশি সারা জীবনের পাথেয় হিসাবে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে চাও, উদ্ভাসী তোমার প্রথম পছন্দ হওয়া উচিত। ভাইয়ের মুখের কথাই বিশ্বাস করে নিব না তো? ফ্রি ক্লাসে আসছি দেখতে যে উদ্ভাসের ক্লাসগুলো কেমন। চলো শুরু করি তাহলে। আচ্ছা, সো শুরুতেই তোমাদের জন্য একটা প্রশ্ন থ্রো করা। দেখো, খেলার মাঠে দৌড় প্রতিযোগিতায় দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারেন? আমরা উসাইন বোল্টের একটা দৌড় প্রতিযোগিতার হালকা একটা ভার্সন দেখে নেই। এই দেখো, উসাইন বোল্ট দৌড়াচ্ছে, সবার আগে দৌড়াচ্ছে অ্যাজ ইউজুয়াল। উসাইন বোল্ট দৌড়াতে 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 এই যে ফিনিশ লাইনটা ক্রস করে গেল। ফিনিশ লাইনটা ক্রস করার পরে কেন বোল্ট দৌড়াচ্ছে? ফিনিশ লাইন ক্রস করার পরে দৌড়ানো তোর জন্য লস। ও চাইলেই ফিনিশ লাইন ক্রস করার পর বসে থাকতে পারতো যে না আমি আর দৌড়াবো না, আমি জিতে গেছি। কিন্তু ফিনিশ লাইন ক্রস করার পরে বোল্ট কেন এক্সট্রা শক্তি খরচ করে আরো দৌড়াচ্ছে? এইটার তো কোনো মানে হয় না। ও আরো বেশি দৌড়ালে তোর খিদা লেগে যাবে, ওর উচিত ফিনিশ লাইন ক্রস করে ওখানেই বসে থাকা। ও কেন ফিনিশ লাইন ক্রস করার পরেও দৌড়ালো, সেই জিনিসটি আমরা একটু ভালো মতো বুঝতে চাই। এই দেখো, ফিনিশ লাইন ক্রস করার পরেও বোল্ট দৌড়াবে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ভালো কথা। ফিনিশ লাইনটা এই ক্রস করলো, তাও দৌড়াচ্ছে। এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই, বোল্ট কেন ফিনিশ লাইন ক্রস করে থেমে গেল না? এই উত্তর আমরা জানতে চাই এবং এর উত্তর আমরা আজকের ক্লাসেই খুঁজে বের করব। চলো আমরা এরকমই আরেকটা প্রশ্ন তোমাদেরকে থ্রো করি। এই যে অনেকেই এটার অ্যান্সার জানো দেখা যাচ্ছে, তারপরেও ভাইয়া যখন বলবে তখনই আমরা এটার অ্যান্সারটা শুনবো, আপাতত তোমাদের মেসেজটা পড়ছি না। আচ্ছা, বাস যদি চলার উপক্রম হয়, একটা স্থির বাস এক জায়গায় স্থির হয়ে বসে আছে, হুট করে চলা শুরু করলো, তাহলে যাত্রীদের কি হবে? এই দেখো, একটা বাস, তার ভিতরে যাত্রী বসে আছে,
বাসটা এখন চলা শুরু করবে। তাহলে বাস চলা শুরু করলে যাত্রীর কি হবে আমরা জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু বাসের এই যাত্রীর কাহিনী জানতে চাচ্ছি, আমরা এই ভিডিওটা প্লে করে দিই। দেখো সুন্দর করে বাসে একজন যাত্রী দাঁড়িয়ে আছেন, জাস্ট শুরু হয়েছে পিছন চলে গেছে। আরেকটু পিছন থেকে আরেকবার দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওটা একবার একটু দেখবো। ওয়েট, একটু দাঁড়াও তোমরা, এই ভিডিও আমরা অবশ্যই দেখবো। আচ্ছা, তো এই যাত্রী চলা শুরু করবে। তাহলে আমরা কি দেখলাম এই ভিডিওটাতে? যাত্রী, আচ্ছা আমরা কিছুক্ষণ একটু আগে দেখেছি ভিডিওটা, তখন আমরা দেখেছি যে বাস চলার আগ পর্যন্ত যাত্রী এই জায়গায় ছিল, বাস যখন চলা শুরু করছে যাত্রী এরকম পিছনের দিকে একটা হেলে পড়ছে। সো তোমরা হয়তো রেগুলার লাইফে নিজেরাও বাসে চলার সময় খেয়াল করছো, তুমি যদি বাস চলার আগে এরকম হয়ে স্থির হয়ে দাঁড়ায় থাকো, বাস যখন ছেড়ে দেয় একটা হ্যাচকা টান দেয়, তুমি সুন্দর করে পিছিয়ে চলে আসো। তো এই ভিডিওটা আমরা এখানে দেখেছিলাম, হালকা টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এখন চালু হচ্ছে না। আমাকে একটু তোমরা বলে দাও, তোমরা যখন নিজেরা বাস ট্রাভেল করেছো তখন তোমাদের সাথে কি এই জিনিসটি হয়েছে যে আমি বাস চলার সাথে সাথে যখন মাত্র ছাড়লো একটু পিছনের দিকে হেলে গেলাম? এই জিনিসটি নিজের জীবনে কয়জন এক্সপিরিয়েন্স করেছো? ভাগে একটু ইয়েস নো বলে জানায় দাও। যদি তোমার এক্সপিরিয়েন্স সাথে ভিডিওটা মিলে থাকে তাহলে ইয়েস দাও, আর না হলে নো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাচ্ছে 97% মানুষজন ইয়েস দিয়ে ফেলেছে। বাকি 4%, বাকি 3% মানুষের মনে হয় বাসে চড়ার অভ্যাস একটু কম, সমস্যা নেই, যেহেতু সবাই বুঝে গেছো ওটাই যথেষ্ট আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাও জানতে চাই যে ভাই যাত্রী কেন পিছনের দিকে চলে গেল, যাত্রীর পিছনের দিকে যাওয়ার কি দরকার ছিল? তাহলে যাত্রী কেন পিছের দিকে গেছে সেটা আমরা জানতে চাই। কেনই বা যাত্রী পিছনের দিকে হেলে পড়লো? যাত্রী তো চাইলে সামনের দিকেও হেলতে পারতো, তাই না? আচ্ছা চলো আমরা সামনে যাই। তাহলে এবার আমরা দেখতে চাই বাস থামার উপক্রম হলে যাত্রীদের কি হয়। তাহলে এবার আমরা এই ট্রাকটা দেখতেছি, ট্রাকটা আসতেছে সামনে সামনে আমাদের কাছ থেকে, ট্রাকের সাথে একটা বাক্স আছে, এই বাক্সটা মনে করো এরকম একটা পজিশনে ছিল। এরপরে আচ্ছা আবার ভিডিওটা শুরু হয়েছে, বাক্সটা এরকম একটা পজিশনে ছিল, আমরা দেখছি একটু আগে। এখন ট্রাক চলতেছে 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 চলতেছে, বাক্সটা এই পজিশনে আসলো, বাস ট্রাক থেমে গেছে, বাক্স চলে গেছে সামনের দিকে। তাহলে বাক্সটা ছিল পিছনে, ট্রাক যখন থামছে বাক্স সামনে চলে আসছে। বাক্স কেন সামনে চলে আসলো সেই প্রশ্নটাও আমরা জানতে চাই। আশা করি তোমরাও দেখছো, যখন তোমরা যখন বাসে যাতায়াত করো, বাস যখন হুট করে থেমে যায় তখন তোমরাও সামনের দিকে একটু হেলে পড়ো। এই ঝাঁকি সবারই ফিল করার কথা, যে বাস চলতেছিল আমি দাঁড়ায় ছিলাম সুন্দর, বাস হুট করে থেমে গেছে আমি সামনে ঝুঁকে পড়ছি। এই বাক্সটার মতোই সেই তিনটা যে প্রশ্ন তোমাদের দিকে আমি থ্রো করলাম, এই প্রশ্নগুলো থেকে তোমরা কি বুঝলে? এই যে যাত্রী ছিল স্থির, সেই স্থির যাত্রীকে যখন বাস গতিশীল করতে চাচ্ছে, তো গতিশীল করার সময় যাত্রী হেলে পড়ছে পিছনের দিকে। তার মানে কি? তার মানে যাত্রী ছিল এখানে, স্থির হয়ে দাঁড়িয়েছিল, যাত্রী চাচ্ছে স্থির থাকতে, বাস চাচ্ছে যাত্রীকে গতিশীল করতে, কিন্তু যাত্রী মনে প্রাণে চায় সেখানে স্থির হয়ে দাঁড়ায় থাকবে। এই জন্য বাস যখন তাকে গতিশীল করতে যাচ্ছে, সে আগের জায়গায় স্টিক থাকতে যাচ্ছে দেখে পিছনের দিকে সরে পড়ছে। তার মানে বাসের প্রথম উদাহরণ থেকে আমরা বুঝলাম স্থির বস্তু আজীবন স্থির থাকতে চায়, স্থির বস্তু চায় না যে তাকে মুভ করানো হোক। এরপরে এই বাক্সের উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? ট্রাকটা চলছিল, ট্রাকের সাথে এই বাক্সটাও চলছিল, তাই না? কারণ ট্রাক যেহেতু চলছে বাক্সকে নিয়েই চলছে, তাহলে এই বাক্সটা ছিল গতিশীল। হুট করে যখন ট্রাক থেমে গেল, এই বাক্সকে থামায় দিতে চাইলো, তখন আমরা বুঝতে পারলাম যে বাক্সটা সামনের দিকে চলে আসছে। তাহলে বাক্সটা থামতে চায় নাই, বাক্স ছিল গতিশীল, ও থামতে চায় নাই, ট্রাক ওকে থামায় দিতে গেছে, কিন্তু
বাক্স মনে প্রাণে চায় গতিশীল থাকতে, এই জন্য সামনের দিকে চলে আসছে। তার মানে একটা গতিশীল বস্তু যে ইতিমধ্যেই গতিতে আছে, একটা গতি নিয়ে চলতেছে, সেই গতিশীল বস্তু আসলে থামতে চায় না। গতিশীল বস্তু চায় গতিশীল অবস্থাতেই থাকতে, গতিশীল বস্তু থামতে চায় না। এই যে দুইটা উদাহরণ, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে বুঝে ফেলতেছি দুনিয়ার যে কোনো বস্তু তার অবস্থাতেই থাকতে চায়। বস্তু যদি স্থির থাকে সে ন্যাচারালি অলস, সে নিজের অবস্থান পাল্টাবে না, সে স্থির থাকতে চাবে। তাকে গতিশীল করতে হলে তোমার কষ্ট করতে হবে। আবার যেই বস্তু গতিতে আছে সেও ন্যাচারালি অলস, যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। তাহলে এই গতিশীল বস্তুকে তুমি যদি স্থির করতে চাও তাও তোমার কষ্ট করতে হবে। গতিশীল বস্তু চাবে না তার গতিকে পরিবর্তন করতে। এই যে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এই ধর্মটার একটা নাম আছে। দুনিয়ার প্রত্যেকটা বস্তুই নিজ নিজ অবস্থায় থাকতে চায়, এই ধর্মটাকে আমরা বলি জড়তা। এই যে বলছিলাম জীবনের দুনিয়ার প্রত্যেকটা বস্তুই ন্যাচারালি অলস, তার মানে ন্যাচারালি ওরা সবাই জড়, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়, এই জন্য ধর্মটার নাম জড়তা। তাহলে জড়তা বলতে আমরা কি বুঝলাম ভাইয়ারা? জড়তা বলতে আমরা বুঝলাম প্রত্যেকটা বস্তু যেই অবস্থাতে আছে, সেটা হোক স্থির হোক গতিশীল, সে নিজের অবস্থানটাকেই ধরে রাখতে চায়, সে চায় না অন্য কিছু হতে। তার মানে স্থির বস্তু চায় না গতিশীল হতে, গতিশীল বস্তু চায় না স্থির হতে, এই জন্য নিজের অবস্থান ধরে রাখতে চাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, এই প্রবণতার নাম জড়তা। ভাইয়াকে একটু ইয়েস নো বলে জানায় দাও, জড়তা জিনিসটা কি এই তিনটা উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস অর নো? ওকে, ভেরি গুড, 96% মানুষের কাছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম প্রত্যেকটা বস্তুই চাই নিজের অবস্থাকে ধরে রাখতে। যদি তুমি স্থির থাকো, তুমি স্থির থাকতে চাও, তোমাকে গতিশীল করা এত সোজা কাজ না। আবার তুমি যদি গতিশীল থাকো, তুমি গতিশীলই থাকতে চাও, তোমাকে স্থির করাও এত সোজা কাজ না। তাহলে প্রত্যেকটা বস্তু যে নিজের অবস্থান ধরে রাখতে চায় সেটাকে আমরা বলছি জড়তা। জড়তা লেখার আগেই তুমি দেখছো স্থির বস্তুর জন্য জড়তা একরকম, গতিশীল বস্তুর জন্য জড়তা আরেক রকম। তাহলে এই জড়তাকেই আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুইটা ভাগ নিয়ে এখন একটু পড়াশোনা করা উচিত। চলো দুইটা ভাগ নিয়ে পড়াশোনা করতে যাই। প্রথম পড়াশোনাটা হচ্ছে স্থিতি জড়তা। এই যে আমরা শুরুতেই দেখলাম বাসের উদাহরণের প্রথমটা, যে বাস যাত্রী ছিল স্থির, ও সারা জীবন স্থিরই থাকতে চায়। এই যে জিনিসটা, সেই জিনিসটা আমরা পাচ্ছি স্থিতি জড়তায়। যে ভাই একটা স্থির বস্তু সারা জীবন স্থির থাকতে চায়, ও চায় না গতিশীল করা হোক ওকে। তাহলে স্থির বস্তু যে সারা জীবন স্থির থাকতে চায়, এই জিনিসটাকে আমরা বলছি স্থিতি জড়তা। স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে, তার মানে একটা স্থির বস্তুকে তুমি যদি কিছু না করো ও কোনোদিনও গতিশীল হবে না। চলো একটা উদাহরণ দেখি। সবারই আশা করি কম বেশি ফুটবল নিয়ে খেলাধুলা করার অভ্যাস আছে। তাহলে ফুটবল যখন মাঠে রেখেছো তুমি, ফুটবল কি নিজে নিজেই গতিশীল হওয়া শুরু করে? কখনোই না। একটা ফুটবল মাঠে বসে আছে, ও সারা জীবন বসেই থাকবে। তুমি যখন ওর কাছে গিয়ে একটু রূঢ় আচরণ প্রদর্শন করে ওকে নিজের পা দিয়ে লাথি প্রদান করবে, তারপরেই ওই ফুটবল গতিশীল হবে, তাই না? তোমার লাথি প্রদান করার আগ পর্যন্ত কিন্তু ওই ফুটবলের কিছু হবে না। তাহলে একটা স্থির বস্তু ছিল, ও স্থিরই থাকতো যদি না তুমি ওকে লাথি দিতে। তাহলে ফুটবলকে যখন আমি পা দিয়ে কষ্ট করে লাথি দিচ্ছি তখনই ও গতিশীল হচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু ফুটবল গতিশীল হচ্ছে না। এবার একটু আমরা বুঝবো, এই জিনিসটা তো স্থিতি জড়তা বুঝলাম যে ফুটবল নিজে নিজে গতিশীল হয় না। স্থিতি জড়তা কোন বস্তুর জন্য কি রকম, এটা কিসের উপর নির্ভর করে? মনে করো একবার তুমি ফুটবলে লাথি দিচ্ছ, আরেকবার তুমি লাথি দিচ্ছ একটা লোহার বলে। ফুটবলটার ভর আমরা ধরে নিলাম, ফুটবলটা ভর হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামের ফুটবল, ছোটখাটো একটা ফুটবল। আর লোহার বল তো আমরা চিনি তাই না, ওই যে মেডিসিন থ্রো দেখছো না অলিম্পিকে, ওরা যে লোহার বলগুলো থ্রো করে, এরকম একটা মেডিসিন বল আছে, মনে করো 10 কেজির একটা বল, খুবই ভারী একটা বল। প্রথমবার তুমি গিয়ে লাথি দিয়েছো এই ফুটবলে, তাহলে ফুটবলে লাথি দিতে তোমার তেমন কোনো কষ্ট হয় না, আস্তে করে পা দিয়ে লাথি দিলেই ফুটবল গতিশীল হয়ে যাবে। এবার মনে করো তুমি মনে প্রাণে চাও এই লোহার বল ফুটবলের মতো গতিশীল হোক, তুমি এই সেম লাথিটা লোহার বলে দিছো, তোমার পায়ের কি হবে সেটা পরের হিসাব, তোমার পা আস্ত থাকবে কিনা সেটা আমি জানি না, বাট এইটুকু আমি জানি
যে ভাই ফুটবলকে তুমি যত সহজে গতিশীল করতে পারছো, লোহার বলকে এত সহজে গতিশীল করতে পারার কথা না। লোহার বলকে গতিশীল করতে তোমার পায়ের ফুটবলের থেকে অনেক অনেক বেশি কষ্ট হওয়া উচিত। তোমরা কি ভাইয়ের সাথে একমত যে ভাই লোহার বলকে লাথি দিতে, যদি আমি ফুটবলের মতো লোহার বলে গতিশীল করতে চাই, আমার কষ্ট অনেক বেশি হবে? যদি ভাইয়ের সাথে একমত হও তাহলে ইয়েস নো পোল একটু আমাকে আবার ইয়েস লিখে দাও যে আমরা ভাইয়ের সাথে একমত যে ভাই লোহার বলকে লাথি দিতে যাওয়াটা ফুটবলের থেকে অনেক বেশি কষ্টকর জিনিস, লোহার বল সহজে গতিশীল হবে না। চ্যাট বক্সে জি ভাই লিখতে হবে না, ইয়েস নো পোল ছেড়ে দিয়েছি, ইয়েস নো বলে ইয়েস দাও। ওকে, ভেরি গুড। তাহলে আমরা বুঝতেই পারছি যে ভাই লোহার বল কে গতিশীল করা ফুটবলের থেকে কষ্টকর কাজ। তার মানে কি, লোহার বল গতিশীল হওয়ার প্রসেসকে বেশি বাধা দেয়। তার মানে লোহার বল বেশি থাকতে চাচ্ছে, লোহার বলে স্থির হওয়ার প্রবণতা ফুটবলের থেকে অনেক বেশি, লোহার বলকে গতিশীল করতে আমার কষ্ট অনেক বেশি হচ্ছে। তাহলে আমরা কি বলছিলাম, স্থির বস্তু যে স্থির থাকতে চায় এই প্রবণতাটাই স্থিতি জড়তা। তাহলে লোহার বলের ক্ষেত্রে স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা অনেক বেশি, ফুটবলের ক্ষেত্রে স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা, আচ্ছা আমরা একটু মুছে ঠিক মতো লিখি, ফুটবলের ক্ষেত্রে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা আরেকটু কম। তাহলে লোহার বল এবং ফুটবলের মধ্যে আমরা পার্থক্যটা করছিলাম কোথায় একটু মনে করে দেখো তো। লোহার বলের ভরটা ছিল ফুটবলের থেকে অনেক অনেক বেশি। তাহলে যেই বস্তু বেশি ভারী তাকে গতিশীল করা তত বেশি কষ্টকর, তার মানে তার স্থির থাকতে চাওয়া প্রবণতা তত বেশি। তার মানে যেই বস্তুর ভর বেশি হবে, যেই বস্তু বেশি ভারী হবে, তার ক্ষেত্রে স্থিতি জড়তাটাও তত বেশি হবে, তাকে গতিশীল করতে তোমার তত কষ্ট হবে। এই জিনিসটাই আমরা ফুটবল এবং লোহার বল থেকে বুঝলাম। এবার তোমাদের জন্য প্রশ্ন, তোমার আম্মু যদি আজকে, যারা বাসায় কম বেশি ফার্নিচার নাড়ানাড়ি করছো আমাদের সাথে তারা জানো ভালো মতোই, তোমার আম্মু যদি তোমাকে বলে যে বাবা আমার রুমে একটা প্লাস্টিকের চেয়ার লাগবে, তুমি একটু এনে দাও, তাহলে তুমি সহজেই তোমার রুম থেকে প্লাস্টিকের চেয়ারটাকে তুলে আম্মুর রুমে দিয়ে আসবা। তোমার আম্মু যদি আজকে তোমাকে বলে বাবা আমার একটা আলমারি লাগবে, তুমি কি তোমার আলমারিকে অত সহজে তুলে আম্মুর রুমে দিয়ে আসতে পারবে? যাদের যাদের কাছে মনে হয় যে ভাই আলমারি তোলা সহজ, প্লাস্টিকের চেয়ার তোলা বেশি কঠিন, তারা আমাকে একটু ইয়েস নো বলে ইয়েস লিখে দাও। আর কারো কাছে যদি মনে হয় প্লাস্টিকের চেয়ার তোলাটা সহজ, আলমারি তোলা কঠিন, তারা নো লিখে দাও। এই যে তোমরা গেছো হারায়ে। যদি আলমারির স্থিতি জড়তা বেশি হয় তাহলে নো, যদি প্লাস্টিকের স্থিতি জড়তা বেশি হয় তাহলে ইয়েস। প্রবণতা কি, প্রবণতা হচ্ছে ইন্টেনশন। এটার ভালো বাংলা আর কি আছে, প্রবণতা তো বাংলা শব্দই ভাইয়া, প্রবণতা হচ্ছে ইচ্ছা। ওকে ঠিক আছে, তোমরা একটু একটু হারাই গেছো। সো কনসেপ্টটা আমি তোমাকে বুঝাই দিই সুন্দর করে। তোমার কিন্তু আলমারি তুলতে বেশি কষ্ট হচ্ছে তাই না, আলমারি তুলতে আমাদের বেশি কষ্ট হয়, প্লাস্টিকের চেয়ার তুলতে আমাদের বেশি কষ্ট হয় না। তার মানে আলমারির স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা বেশি, প্লাস্টিকের চেয়ারে স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা কম। এবার দেখো আলমারি আর প্লাস্টিকের চেয়ারের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আলমারির ক্ষেত্রে আলমারিটা অনেক বেশি ভারী, ওর ভর অনেক বেশি হবে, প্লাস্টিকের চেয়ার একটু হালকা, ওর ভর অনেক কম হবে। তাহলে আবারও কিন্তু আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারতেছি যে ভাই প্লাস্টিকের চেয়ারটা হালকা, ওর স্থির থাকতে চাওয়ার প্রবণতা কম, তাই আমি ওকে সহজে তুলতে পারতেছি। তাহলে স্থিতি জড়তা কার বেশি? অবশ্যই অবশ্যই ভারী বস্তুর। তার মানে স্থিতি জড়তা আলমারির ক্ষেত্রে ছিল বেশি, এই জন্যই তোমার বেশি কষ্ট করতে হয়েছে। স্থিতি জড়তার পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা ভাইকে একটু ইয়েস নো বলে জানাই দাও। ওকে, ভেরি গুড। এই যে স্থিতি জড়তা কাকে বলে লেখাই আছে এখানে ভাইরা। ওকে, সো 93% মানুষের কাছে ক্লিয়ার, খুবই ভালো লাগলো। না ভাইয়া একদমই কঠিন না, জাস্ট পড়াশোনা ঠিক মতো করতে হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার রেখে পড়তে হবে, মুখস্থ করে পড়াশোনা করা যাবে না। ওকে ঠিক আছে, ইয়েস আমরা এখান থেকে এটাই শিখছি, যার ভর যত বেশি তার স্থিতি জড়তা ততটাই বেশি, তাকে নড়ানো বা তাকে গতিশীল করা ততটাই কঠিন। তাহলে এবার সেম জিনিসটা আমরা একটু অন্যভাবে পড়ি।
গতিশীল বস্তুর জন্য যে জড়তা কাজ করে তাকে আমরা নাম দিছি গতি জড়তা। গতি জড়তা সংজ্ঞাটা একবার পড়ে নাও সবাই আমার সাথে, যে ভাইয়া গতিশীল একটি বস্তু যে গতিতে চলছিল সেই গতি যদি বজায় রাখতে চায় তাহলে তাই সেই প্রবণতাটাকে আমরা বলি গতি জড়তা। এটা আমরা কোথায় শিখেছি? এটা আমরা শিখেছি বাস যখন থেমেছে তখন বাক্সের উদাহরণে। তাহলে ট্রাক যখন চলছিল বাক্স ওর সাথে চলতেছিল, ট্রাক থেমে গেছে কিন্তু বাক্স সামনে চলে গেছে। তাহলে ট্রাক যখন চলছে বাক্সকে নিয়েই চলছে, সুতরাং বাক্স ছিল গতিশীল, ট্রাক থেমে গেছে কিন্তু বাক্স থামতে চায় নাই, বাক্সের একটা গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা ছিল, তাই বাক্স চলে গেছে সামনের দিকে। তার মানে গতিশীল বস্তু সারা জীবন একই গতি বজায় রাখতে চায়, এই প্রবণতাটাকে আমরা বলছি গতি জড়তা। এবারও আমরা একটু উদাহরণ চেক করে দেখব। এখানে মনে করো একটা নারকেল গাছ আছে, তার নিচে ফাহিম ভাই দাঁড়ায় আছে এবং ফাহিম ভাই এই গাছ থেকে এখন নারকেল পারবে। তাহলে নারকেলটা নিচে পড়লো, একটা গতি নিয়ে অবশ্যই নারকেলটা পড়তেছে, তাহলে নারকেল নিচে পড়তেছে একটা গতি নিয়ে। এই নারকেল যখন নিচে পড়তেছে, যদি ফাহিম ভাই এখানে না থাকতো তাহলে নারকেল ওই সেম গতি নিয়েই, ওই একই গতি নিয়ে নিচে পড়ে যেত। এখন ফাহিম ভাই যেহেতু এখানে দাঁড়ায় আছে, ফাহিম ভাই তার হাত দিয়ে নারকেলটাকে ক্যাচ ধরবে। তোমার কি মনে হয় ফাহিম ভাইকে ব্যথা পাবে না? অবশ্যই পাবে। নারকেল তো গতিশীল ছিল, ওর গতিকে থামায় যদি আমার ক্যাচ ধরতে হয় তাহলে অবশ্যই আমার হাত দিয়ে কিছু কষ্ট করতে হবে এবং এই কষ্টের কারণে আমি হাতে কিছু ব্যথা পাবো। এই ব্যথাটাই প্রমাণ যে ভাই নারকেল আসলে গতি থামাইতে চায় নাই, আমি জোর করে ওর গতি থামাইছি। তাহলে নারকেলের প্রবণতা ছিল এই গতিশীল অবস্থা বজায় রাখার, আমাকে হাত দিয়ে জোর করে ওর গতি থামাইতে হয়েছে। তাহলে অবশ্যই গতিশীল বস্তু গতি বজায় রাখতে চায় এবং এই প্রবণতার নাম হচ্ছে গতি জড়তা। আবারও আমরা একটু চেক করে দেখব ভরের সাথে স্থিতি জড়তার যে সম্পর্কটা আমরা পড়ছিলাম সেই সম্পর্কটা গতি জড়তাতেও কাজ করে কিনা। তাহলে ভরের সাথে স্থিতি জড়তাতে আমরা কি পড়ছি? ভারী হলে নড়ানো অনেক কষ্ট। সেম জিনিস কি এখানে কাজ করে দেখি তো। মনে করলাম নারকেলটার ভর হচ্ছে 1 কেজি, 1 কেজি নারকেল, আর এই একটা আম আছে এখানে, সেম জিনিস করতেছি আমি আমের সাথে, আমের ভর বললাম 10 গ্রাম। তাহলে তোমার কাছে কি মনে হয় নারকেলটাকে থামাইতে আমি হাতে যতটুকু ব্যথা পাবো, আমটাকে থামাইতে কি আমি হাতে একই রকম ব্যথা পাবো? না। নারকেলটাকে থামাইতে আমার হাতে যত কষ্ট হবে, যত ব্যথা আমি পাবো, আমটাকে থামাইতে কিন্তু এরকম ব্যথা পাওয়ার কথা না। তোমরা যারা যারা এই ফল গাছ থেকে ফল পেরে অভ্যস্ত, তোমরা আমাকে একটু বলো তো, নারকেলে আমি বেশি কষ্ট পাবো নাকি আমে বেশি কষ্ট পাবো? যদি তোমার কাছে মনে হয় নারকেলে আমি বেশি কষ্ট পাবো তাহলে আমাকে ইয়েস দিয়ে দাও, আর যদি মনে হয় আমে বেশি কষ্ট পাবো তাহলে নো দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে 91% মানুষ বুঝে ফেলছো যে ভাই নারকেলেই কষ্ট বেশি পাবো, আমে কিন্তু অত কষ্ট পাওয়ার কথা না। আর যে বাকি 9% আছে তারা হয়তো আমে বেশি কষ্ট পায়, কিভাবে পায় আমি আসলে জানি না। ওকে, ঠিক আছে। আমরা যখন নারকেলটা ক্যাচ ধরতে যাব, নারকেলটা আমার হাতকে বেশি বাধা দিবে এবং নারকেলকে থামাইতে আমার বেশি কষ্ট হবে, আমটাকে থামাইতে আমার তেমন আহামরি কষ্ট হবে না। তাহলে আমরা এবারও বুঝে গেলাম যে বস্তু ভারী তাকে থামাইতে বেশি কষ্ট হয়, যে বস্তু হালকা তাকে থামাইতে অত কষ্ট হয় না। তাহলে নারকেলের গতির পরিবর্তন করতে আমার বেশি কষ্ট হচ্ছে, তার মানে অবশ্যই নারকেলের গতি বজায় রাখার প্রবণতা বেশি। তাহলে যেই বস্তু যত ভারী তার গতি জড়তা তত বেশি। এবং এই ব্যাপারটা তোমরা খুব সিম্পলি বুঝতে পারো। আমি যদি আবারও একই জিনিস তোমাকে বুঝাই দেই, যে মনে করো ভাই একটা স্কেটবোর্ড আমার দিকে আসতেছে। স্কেটবোর্ড তো চিনো, বাচ্চারা যে স্কেটবোর্ডে উঠে কি বলে রেস রেস করে, একটা স্কেটবোর্ড তোমার দিকে আসতেছে, হালকা একটা স্কেটবোর্ড, তুমি কিন্তু হাত দিয়ে ওটাকে থামাই দিতে পারবা, কোনো সমস্যা হবে না। যদি একটা ট্রাক তোমার দিকে আসে, তোমার কিন্তু ওটাকে থামাইতে যাওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, রাইট? তাহলে কাকে থামাইতে কষ্ট বেশি হয় সেটা কিন্তু ফিজিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আমরা সবাই জানি। তো বুঝতেই পারছো, বস্তুর ভর যত বেশি তার জড়তা ঠিক ততটা বেশি এবং তাকে থামাইতে আমাদের ততটাই কষ্ট হয়, তাকে চালু করতেও আমার ঠিক ততটাই কষ্ট হয়। এবার আসুন,
আমি যদি ঠান্ডা মাথায় এখানে তোমাকে একটু বুঝাই দিই যে ভাই, জড়তার সাথে ভরের কনসেপ্ট তো বুঝলাম, যত বেশি ভারী হবে স্থির বস্তুকে গতিশীল করা তত কঠিন হবে, আবার গতিশীল বস্তুকে স্থির করাটাও ততই কঠিন হবে। তোমাদের কি মনে হয় শুধুমাত্র এটা ভরের উপরে নির্ভরশীল, অন্য কিছুর উপর এটা নির্ভরশীল হতে পারে না? তোমাদের কি মনে আছে একটা স্কেট বোর্ডের এক্সাম্পল দিছিলাম? তোমার কি মনে হয় যদি স্কেট বোর্ডটা আস্তে আস্তে আসে তাহলে থামাইতে বেশি কষ্ট হবে, নাকি স্কেট বোর্ডটা অনেক স্পিডে আসলে থামাইতে বেশি কষ্ট হবে? তোমার কাছে যদি মনে হয় স্কেট বোর্ডটা অনেক স্পিডে আসলে থামাইতে বেশি কষ্ট হবে আর স্কেট বোর্ডটা আস্তে আস্তে আসলে থামাইতে কম কষ্ট হবে, তাহলে আমাকে ইয়েস লিখে দাও, আর না হলে নো লিখে দাও। এক্স্যাক্টলি, তোমরা কিন্তু এটাও বুঝে গেছো যে স্কেট বোর্ডটা কত স্পিডে আসতেছে, কত জোরে আমার দিকে আসতেছে, এইটাও ম্যাটার করে। তার মানে শুধুমাত্র ভরের উপর দিয়েই চালাই দিলে হবে না, স্কেট বোর্ডটা কত স্পিডে আসতেছে এইটার উপরও কিন্তু তাকে থামাতে আমার কত কষ্ট হচ্ছে এইটা ডিপেন্ড করতেছে। তাহলে ভাই, বেগের সাথে যে সম্পর্কটা বললেন, কেমন সম্পর্ক, কিরকম সম্পর্ক, কতটুকু সম্পর্ক, কখন কখন সম্পর্ক, এগুলো একটু বলেন। এগুলো প্রত্যেকটাই আমরা লেকচারের মধ্যে ভাগ ভাগ করে পড়াবো। এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। আজকে আপাতত ভর পর্যন্ত সীমাবদ্ধ। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা সামনের দিকে যাই। দেখি তোমরা এখন পর্যন্ত জড়তার কনসেপ্টটা ঠিক কতটুকু ডেপথে বুঝেছো। সো তোমাদের জন্য একটা পোল চলে আসছে, এই ভিডিওটা আরেকবার তোমরা দেখে নাও। সো এই যে উসাইন বোল্ট দৌড়াচ্ছে সেই ভিডিওটি। সো এই পোলের জন্য তোমাদেরকে আমি টাইম দিয়ে দিব। আচ্ছা, তো পোল লঞ্চ হয়ে গেছে, টাইম দিয়ে লাভ নেই, তোমরা এই ভিডিওটি আরেকবার দেখে পোল শুরু করে দাও। সো তোমরা দেখে নাও যে পোলটার অ্যান্সার কি, তারপরে আমরা এটা নিয়ে কথা বলছি। স্যার একবার আমরা ভিডিওটা দেখি। সেই দেখো উসাইন বোল্ট দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তার মানে বোল্ট অলরেডি গতিশীল। তাহলে গতিশীল বোল্ট দৌড়াতে 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 ফিনিশ লাইনটা ক্রস করবে, ফিনিশ লাইন ক্রস করার পর পর বোল্ট চাবে থেমে যেতে, কিন্তু বোল্ট থামতে পারতেছে না। তার মানে বোল্ট এখানে গতিশীল এবং গতিশীল বস্তু চাচ্ছে সারা জীবন গতি বজায় রাখতে। তাহলে গতিশীল বস্তু যখন সারা জীবন গতি বজায় রাখতে চায়, এই কাহিনীর নাম কি ভাই? এই কাহিনীর নাম গতি জড়তা। তাহলে প্রথম যে প্রশ্নের অ্যান্সার করছিলাম, প্রশ্নটা তোমাদেরকে দিয়েছিলাম, সেই প্রশ্নের কিন্তু অ্যান্সার তোমাদেরকে দিয়েই বের করলাম। দেখি তোমরা কত পার্সেন্ট এইটার অ্যান্সারটা পেরেছো। দেখা যাচ্ছে 88% মানুষ সঠিক অ্যান্সার দিয়েছো, খুবই ভালো লাগলো আমার, তোমাদের পারফরমেন্স খুবই ভালো, অসম একটা ব্যাচ। দেখি এরপরে কারা কারা আসলে টপে আসছো। লিডার বোর্ডে 10 জনের নাম একটু পড়ে দেই। মাহিন সবার আগে অ্যান্সার করেছো সঠিক, কংগ্রেচুলেশন মাহিনকে। তারপর আমাদের সাথে আছে তুবা, নোভা, ফারহান, আকসাদ, কৌশিক, শাকিল, হোসেন, কাশফিয়া এবং সৌমিক। সবাই কংগ্রেচুলেশন, তোমরা টপ 10 এই পোলের। ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্টেও এই 10 জনই না, লাস্টে মিম আছে, মিম একজন ভুল করে ফেলেছো। তুমি তাড়াতাড়ি অ্যান্সার দিলেও ভুলটা দেওয়ার কারণে তুমি লিডার বোর্ডে আসতে পারোনি। সো তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে সঠিকটাও দিতে পারতে হবে। আমরা প্রতিটা পোলে এরকম করে সেলিব্রেট করি যারা যারা পোলে ভালো করে। সো আমাদের ক্লাসে খুবই অ্যাটেন্টিভ থেকে পোলগুলো অ্যাটেন্ড করতে পারলে কিন্তু হালকা পাতলা ভাইয়ের মুখ থেকে নিজের নামটাও শুনতে পারবে। সো আশা করছি পরবর্তী পোলে সবাইকে অনেক অ্যাটেন্টিভ পাবো। আরেকটা পোল কিন্তু আছে ক্লাসে আছে। সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওকে, চলো তাহলে আমরা সামনে যাই। 100 গ্রাম দিয়ে কি বোঝানো হয়? আরে 100 গ্রাম, তুমি বাজারে যদি কখনো গিয়ে থাকো তোমার জানার কথা যে একটা বস্তুর ভর আমরা মাপি গ্রাম বা কেজিতে। তো তোমাকে যখন আমি বলতেছি 100 গ্রাম, তার মানে ওই বস্তুটার ভর 100 গ্রাম। দেখো এই দোকানদাররা বাটখারা দিয়ে মাপে 100 গ্রাম, 50 গ্রাম, 1 কেজি, 5 কেজি। ওকে, ঠিক আছে, ডান। তাহলে চলো তাহলে আমরা সামনে যাই। এখন তোমাদের জন্য ক্লাসে একটা পরীক্ষণ করে দেখাবো। সো শুধুমাত্র যে তোমরাই কাজ করবে তা না,
ভাইয়ারাও ক্লাসে কাজ করে। চলো আমরা একটা পরীক্ষা করে দেখি। সো আশা করছি তোমরা গ্লাস এবং কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছ। তো আমরা এতক্ষণ যা পড়েছি সেই কনসেপ্ট অনুযায়ী এই কয়েনটা এখন স্থির। তাহলে কয়েনটার ক্ষেত্রে আমাদের কাছে এই মুহূর্তে এটা স্থির আছে। আমাদের এতক্ষণে পড়া কনসেপ্ট অনুযায়ী এই কয়েনের একটা স্থিতি জড়তা থাকা উচিত। তার মানে ওকে যদি আমি হুট করে গতিশীল করতে চাই, কয়েনটা স্থির থাকতে চাবে। এই জিনিসটাই আমরা এতক্ষণ ধরে শিখছি। তাহলে আমি যদি এই কার্ডটাকে একটা হ্যাচকা টান দেই, তাহলে এই কয়েনটার এই কার্ডের সাথে চলে আসা উচিত না। আমাদের কনসেপ্ট অনুযায়ী কয়েন এখানেই থেকে যাবে, কার্ড চলে আসবে। কথাটাকে একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে কার্ড টান দিব কিন্তু কয়েন আসবে না। চলো ভাইয়ের সাথে করেই দেখি। রেডি, 1 2 3। দেখেছো, কয়েন কিন্তু গ্লাসের মাঝে, কার্ড চলে আসছে, কয়েন আসে নাই। কয়েন যেখানে ছিল সেখানেই থেকে গেছে। যারা যারা অনেক দ্রুত পরীক্ষাটা হয়ে গেছে দেখে ভালো মতো বুঝতে পারোনি, তাদের জন্য স্লো মোশন রেডি আছে। এই জিনিসটা তোমাদের ক্লাসের কিছুক্ষণ আগে করেছিলাম। দেখছো, কয়েন সুন্দর মতো নিচে পড়ছে। আস্তে আস্তে আরেকবার দেখে নাও। এই দেখো ভাই, কার্ডটা টান দিছি, কয়েনটা ওখানেই রয়ে গেছে এবং নিচে পড়ে গেছে সুন্দর করে। তাহলে এই কয়েন শুরুতে ছিল স্থির, এবং এই কয়েনের স্থিতি জড়তার কারণে কার্ড টান দেওয়ার পরেও কয়েনটা পিছনের দিকে আসে নাই, বরং যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। আশা করি এক্সপেরিমেন্টটা তোমাদের মজা লাগছে, এবং এক্সপেরিমেন্টটা যে স্থিতি জড়তার সেটা আমি বলার আগেই তোমরা বুঝে গেছো। কে কে এই এক্সপেরিমেন্টটা একদম ক্লিয়ার, ভাগে একটু ইয়েস নো বলে জানায় দাও। ওকে, ভেরি গুড, একদম 99% মানুষ ক্লিয়ার, খুবই ভালো লাগলো। তোমাদের ব্যাচে পারফরমেন্স খুবই ভালো, তোমরা এক্সপেকটেশনকে ছাড়া যাচ্ছ। কংগ্রেচুলেশন সবাইকে। এবার আমরা এই জড়তা জিনিসটা কাজ করছে কিভাবে সেটা বলতে যাচ্ছি। আচ্ছা, সো তোমরা আমার এতক্ষণের কথা থেকে কি বুঝতেছো? একটা স্থির বস্তু চায় সারা জীবন স্থির থাকতে, একটা গতিশীল বস্তু চায় সারা জীবন একই গতিতে চলতে থাকতে। কিন্তু ভাই, রিয়েল লাইফে যখন আমি দেখি, তখন তো আমি দেখি না যে গতিশীল বস্তু সারা জীবন চলতেছে। আমি যদি মাটির মধ্যে একটা টেনিস বলকে গড়ায় দেই, তাহলে আমি দেখতেছি টেনিস বলটা একটু পর থেমে যাচ্ছে। তাহলে মাটিতে তো কেউ ওকে বাধা দিচ্ছে না, কেউ ওকে জোর করে থামাচ্ছে না। তাহলে এই টেনিস বলটা মাটিতে গড়াইতে গড়াইতে থেমে কেন যাচ্ছে? নিউটনের সূত্র এখন আসি নেই। জড়তার কনসেপ্ট অনুযায়ী এই টেনিস বলের তো সারা জীবন চলা উচিত, কারণ ও গতি মেনটেন করতে চায়, গতিশীল অবস্থা থাকতে চায়। ঝামেলাটা হচ্ছে তুমি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মাটিতে যখন তুমি টেনিস বলকে গড়ায় দিচ্ছ, কেউ একজন মাটিতে আছে যে টেনিস বলকে বাধা দিয়ে থামায় দিচ্ছে। অনেকেই হয়তো এই জিনিসটার নাম শুনছো, আবার অনেকে হয়তো শোনো নাই। তো ভাইয়া খুব হালকা করে তোমাদেরকে একটু বলে দিই। তুমি যখন একটা টেনিস বলকে মাটিতে ঠেলা দাও, তুমি মাটিটাকে দেখতেছো এরকম, একদম স্মুথ। দুনিয়ার কোনো মাটি এত স্মুথ না, এরকম স্মুথ কোনো মাটি আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। প্রত্যেকটা মাটিরই তল যদি তুমি ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে দেখো, মাইক্রোস্কোপের নিচে তুমি মাটিকে দেখবা এরকম অসংখ্য খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। তাহলে এই যে মাটির তল খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা, এই খাঁচকাটা মাটির তলের উপরে যখন তোমার বল গড়ায় গড়ায় যায়, এই প্রত্যেকটা খাঁজ বলটাকে বাধা দেয়, প্রত্যেকটা খাঁজ বলটাকে পিছনের দিকে বাধা দিচ্ছে। এই বাধাটার নাম কি? আমরা অনেকেই নামটা জানি, বাধাটার নাম হচ্ছে ঘর্ষণ। তার মানে যখন আমরা মাটিতে একটা টেনিস বলকে গড়ায় দিচ্ছি, তখন এই টেনিস বল মাটির এই খাঁচকাটা অংশগুলো থেকে বাধা পাচ্ছে, যে বাধার নাম হলো ঘর্ষণ। এবং এই ঘর্ষণ বলের কারণে, এই ঘর্ষণের কারণে এই টেনিস বলটা গড়াতে 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 আস্তে আস্তে বাধা পেতে 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 থেমে যাচ্ছে। যদি কখনো এমন কোন তল আবিষ্কার করা যায় যেখানে কোনো ঘর্ষণ নেই, মনে করো স্বর্গের একটা খেলার মাঠ, ঘর্ষণ জিরো, সেই জায়গায় এই টেনিস বলকে তুমি চাইলে সারা জীবন চালাইতে পারবা। বিষয় হচ্ছে না? আচ্ছা হ্যাঁ, ঘাসও হতে পারে, কোনো সমস্যা নেই। মনে করলাম একদম স্মুথ মাটি, তুমি চোখে দেখতেছো কিচ্ছু নাই, তোমার খালি চোখে কখনো এই খাঁজগুলো ধরা পড়বে না, এটা তোমাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। তুমি যদি একটা মাটির তলকে, মানে উপরের সারফেসটাকে
মাইক্রোস্কোপে দেখো, তুমি দেখবা মাটির তলটা এরকম খাঁচকাটা খাঁচকাটা। এখন এই খাঁচকাটা তলের উপর দিয়ে তুমি যদি একটা বলকে চালায় দাও, এই বলটাকে অবশ্যই অবশ্যই এই খাঁজগুলা বাধা দিবে, আটকে রাখতে চাবে। তাহলে এই খাঁজগুলার বাধা পেয়ে 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 এই বলটা আস্তে করে থেমে যায়। জড়তার কনসেপ্ট আমাকে বলে এই বলে সারা জীবন গতিশীল থাকা উচিত, কিন্তু বলটা থামতেছে কেন? কারণ মাটি ওকে বাধা দিচ্ছে। এইবার আসো, অনেকেই হয়তো আমার কথা বিশ্বাস করো নাই যে ভাই আমার এই বল কি সারা জীবন চলতো যদি ঘর্ষণ না থাকতো? চলো আমরা একটা এক্সপেরিমেন্ট করি আবার। তাহলে এই জায়গাতে একটা কাঠের তক্তা আছে, এবং এই কাঠের তক্তার উপরে আমরা একটা টিস্যু বক্সকে চালায় দিছি। তাহলে আমি টিস্যু বক্সকে 4 মিটার/সেকেন্ড বেগ দিয়ে, এই দেখো 4 মিটার/সেকেন্ড বেগ দিয়ে এই কাঠের তক্তার উপরে গতিশীল করে দিছি। আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মতোই এই টিস্যু বক্সটা 10 মিটার দূরে গিয়ে থেমে গেছে। কেন থামছে এটা কিন্তু এখন আমরা জানি, কারণ এই কাঠের তক্তার উপরে আছে অসংখ্য অসংখ্য খাঁজ, এবং এই খাঁজগুলা এই টিস্যু বক্সকে সামনে যাইতে বাধা দেয়। তাহলে এই জায়গাতে পিছনের দিকে ঘর্ষণ কাজ করতেছে দেখে আমার টিস্যু বক্সটা কিছু দূর গিয়েই থেমে গেছে। এখন মনে করো এই টিস্যু বক্সের নিচের যে তল, এই তলে আমি একটু তেল মেখে দিলাম, তেল মেখে দিলাম। তাহলে আমি যদি এই কাঠের তক্তার উপরে তেল মেখে দেই, তাহলে কাঠের তক্তার কি হবে? কাঠের তক্তার উপরে যে অনেক অনেক খাঁজ ছিল, এই খাঁজগুলাতে এখন গিয়ে বসবে কিছু কিছু তেল। তাহলে তেল যদি এই খাঁজগুলাতে গিয়ে বসে, তাহলে বুঝতেই পারছো খাঁজগুলা একটু ভরে গেল, এবং এই খাঁজগুলা এখন বাধা আর একটু কম দিবে। এবং আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সও তাই বলে, তাই না? যখন রিক্সার বেয়ারিং নষ্ট হয়ে যায় বা আওয়াজ করা শুরু করে, আমরা তেল মেখে দিই। যখন রাস্তাতে আর একটু সহজে হাঁটতে মন চায়, আমরা পানি দিয়ে দিই। তার মানে তেল মাখা রাস্তায় বাধাটা আর একটু কম পাওয়া যায়। তাহলে আমি যদি এখানে তেল মেখে দেই, তাহলে আমাদের এক্সপিরিয়েন্স কি বলে? এই টিস্যু বক্সকে তেলটালা একটা রাস্তার মধ্যে চালায় দিলে টিস্যু বক্সটা আরেকটু দূর পর্যন্ত যাবে। এবং এখানেও তাই লেখা হয়েছে। শুকনা কাঠের তক্তা যখন আমি চালাই দিছিলাম, ও 10 মিটার গিয়ে থেমে গেছিল। তেল মাখা কাঠের তক্তার উপর চালাই দিলে 15 মিটার গিয়ে থেমে গেছে। তার মানে আরেকটু দূরে গেছে। যদি আমি আরেকটু তেল মেখে দিই, আরো একটু তেল মেখে দিলাম, তাইলে হয়তো 20 মিটার গিয়ে থামবে। আরো একটু তেল মেখে দিলাম, তাইলে হয়তো বোর্ডের বাইরে গিয়ে থামবে। আরো একটু তেল মেখে দিলাম। বুঝতেই পারতেছো, যত তেল মাখতে থাকবো এই কাঠের তক্তার উপরে টিস্যু বক্সটা আরো বেশি দূরে গিয়ে থামবে। যদি এমন করা পসিবল হয় যে তেল মাখতে মাখতে এই কাঠের তক্তাকে আমি ঘর্ষণহীন করে ফেলছি, তাহলে এই টিস্যু বক্সটা থামবেই না। বুঝতেই পারতেছো, ঘর্ষণ যত কমায় দিচ্ছি তত টিস্যু বক্সটা আরো দূরে যাচ্ছে। যদি ঘর্ষণ নাই করে দিতে পারি, তাহলে এই টিস্যু বক্সটা থামবেই না। জড়তার কনসেপ্ট আমাকে সেটাই বলতেছিল যে ভাই, একটা গতিশীল বস্তু সারা জীবন একই গতি বজায় রাখতে চায়, রাখতে পারে না কেন? কেউ না কেউ ওকে বাধা দিচ্ছে দেখে। যদি বাধাটাকে আমি নাই করে দিতে পারি, তাহলে এই টিস্যু বক্সটা সারা জীবন 4 মিটার/সেকেন্ড বেগ নিয়েই চলবে। শুরু তো 4 মিটার/সেকেন্ড ছিল, সারা জীবন ওই একই বেগ নিয়ে চলতেই থাকবে। যতক্ষণ কেউ ওকে জোর করে না থামাচ্ছে, ও সারা জীবন একই গতিতে গতিশীল থাকবে। কাঠের তক্তার এক্সাম্পল থেকে এই জিনিসটা কিন্তু আমরা বুঝে গেলাম। তাহলে আমাকে একটু বলো, কনসেপ্টটা একটু পেঁচালো, কিন্তু কাঠের তক্তার এক্সাম্পলটা ভালো মতো শুনে থাকলে তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তাহলে কাঠের তক্তা যখন শুকনা ছিল, অনেক বেশি ঘর্ষণ, অনেক বেশি খাঁজ কাটা, 10 মিটার গিয়ে টিস্যু বক্স থেমে গেছে। যত বেশি তেল দিচ্ছি ঘর্ষণ কমতেছে, টিস্যু বক্স আরো দূরে গিয়ে থামতেছে। যদি এমন কখনো সম্ভব হয় যে ঘর্ষণকে নাই করে দিছি, কোনো বাধাই নাই, বায়ু নাই, কিচ্ছু নাই, বাধাই নাই কোনো, তাহলে এই টিস্যু বক্স সারা জীবন চলবে। এই কনসেপ্ট মাথায় ঢুকছে কার কার? আমাকে একটু ইয়েস নো বলতে জানা দাও। পানি ইউজ করলে আর একটু সমস্যা বেশি হবে, কারণ পানি তেলের মতো অত সুন্দর করে বসে না। মিটার/সেকেন্ড হচ্ছে বেগের একক। ওকে, সো 96% মানুষের মাথায় ঢুকে গেছে, খুবই ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা আমরা বুঝলাম যে একটা গতিশীল বস্তুকে বাধা না দিলে সারা জীবন একই বেগ নিয়ে চলতে থাকে, এইটাই নিউটন তার প্রথম সূত্রে বলছে। তাহলে নিউটনের প্রথম সূত্রটা আমরা একটু দেখে ফেলি। নিউটনের প্রথম সূত্রে নিউটন বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে, এটা একটু পরে পড়তেছি, এটা একটু পরে পড়ো, ঠিক আছে? বাহ্যিক কোনো বাধা নাই, এটা চিন্তা করো প্রথমে। বাহ্যিক কোনো বাধা প্রয়োগ না করলে
স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তার মানে যেই বস্তুর আদিবেগ শূন্য, একটা স্থির বস্তু, ও সারা জীবন শূন্যতেই থাকবে, কোনোদিনই মুভ করবে না। স্থির বস্তু সারা জীবন স্থির, ও চলবেই না। গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরৈখিক পথে চলবে। তার মানে যেই বস্তু অলরেডি গতিশীল, ইতিমধ্যেই মনে করো 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে। আচ্ছা, তোমরা প্রবাবলি মিটার পার সেকেন্ড জিনিসটা এভাবে দেখে অভ্যস্ত। 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল আছে এই বস্তু, সারা জীবন 4 মিটার/সেকেন্ড বেগেই গতিশীল থাকবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছো? আমরা একটু আগে যেটা তেলের উদাহরণের মাধ্যমে বুঝলাম, যদি বাইরে থেকে কেউ বাধা প্রয়োগ না করে তাহলে স্থির বস্তু আজীবন স্থির, গতিশীল বস্তু আজীবন গতিশীল। এই জিনিসটাই নিউটন তার ফার্স্ট লতে বলছে। তাহলে তুমি যদি এতক্ষণ আমার জড়তার আলোচনা বুঝে থাকো, নিউটনের ফার্স্ট ল খুবই সহজ। এখানে ইউ হচ্ছে আদিবেগ আর ভি হচ্ছে শেষ বেগ। তো মনে করে নাও, শুরু করছি আমি ইউ নিয়ে, শেষ করছি আমি ভি নিয়ে। তার মানে আদিবেগ যা ছিল, আদিবেগও শূন্য, আদিবেগ যদি শূন্য হয় শেষ বেগও শূন্য হবে। স্থির বস্তু স্থিরই আছে। আচ্ছা ঠিক আছে, -1 তো কেটে দিলাম তোমরা বুঝো না দেখে, তারপর ওটাই বুঝতে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো দিন শিখাই দিব কোর্সে চলে আসলে। একটা ফ্রি ক্লাসে তো সবকিছু শিখাই দেওয়া যায় না, তাই না? ওকে, তাহলে আমাকে একটু বলো তো, নিউটনের প্রথম সূত্র মাথায় ঢুকছে কিনা, এই বল ওয়ার্ডটা বাদ দিয়ে বাকিটা। সরল রৈখিক কি? আয় হায়, সরল রৈখিক হচ্ছে এই। তার মানে যদি এমন হয় যে এই বস্তুটা ডান দিকে যাচ্ছে, সারা জীবন ডান দিকেই যাবে, উল্টা ইউটার্ন নিয়ে চলে আসবে না, বা অন্য কোনো দিকে চলে যাবে না। ওকে ঠিক আছে, 94% মানুষের ক্লিয়ার, খুবই ভালো লাগলো। না অদিত, ওর সাথে কোনো সম্পর্ক নাই। কাজ এবং শক্তি তো আজকে পড়াচ্ছি না ভাইয়ারা, বল পড়াচ্ছি, বল নিয়ে প্রশ্ন করো। ওকে ঠিক আছে, তাহলে আমি যদি সহজ ওয়েতে এটাকে রিক্যাপ করে দেই, তাহলে বাহ্যিক কোনো বাধা না থাকলে, বাইরে থেকে কেউ জোর না প্রয়োগ করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। তার মানে ও যদি জিরো গতি নিয়ে, শূন্য বেগ নিয়ে শুরু করে, সারা জীবন শূন্য বেগেই থাকবে, কোনোদিন মুভই করবে না, চলবেই না। এবং গতিশীল বস্তু সর্বদা একই বেগ নিয়ে, মানে একই স্পিডে একই দিকে চলতে থাকবে। তার মানে ওর শুরুতে যদি স্পিড থাকে 4 মিটার/সেকেন্ড, ও যদি 4 মিটার/সেকেন্ড বেগ নিয়ে শুরু করে, ও সারা জীবন ওই একই বেগে, এটাকে বলছি সমবেগ, সারা জীবন ওই একই বেগ নিয়ে ওই একই দিকে চলতে থাকবে। এটা হচ্ছে আমার নিউটনের ফার্স্ট ল, যেটা আমরা এতক্ষণ ধরে জড়তার কনসেপ্ট দিয়ে বুঝে 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 আসলাম, এবং লাস্টে তোমাদেরকে দিয়েই বলাইলাম যে টিস্যু বক্সটা আজীবন একই বেগ নিয়ে চলবে। আশা করি এখন সবাই জিনিসটা ক্লিয়ার। একটু বলের সংজ্ঞাটা পড়ে এসে এখানে ফেরত আসতেছি। তাহলে এতক্ষণ ধরে প্রত্যেকটা এক্সাম্পল বোঝানোর সময় আমি কিছু ওয়ার্ড ইউজ করছি। আমি ইউজ করছি আমার কষ্ট করা লাগতেছে, ফুটবলকে লাথি দেওয়া লাগতেছে, ক্যাচ ধরা লাগতেছে, বাইরে থেকে বাধা দেওয়া লাগতেছে। এরকম যতগুলা ওয়ার্ড আমি ইউজ করছি, প্রত্যেকটাই আমি ইউজ করছি দুইটা রিজনে। একটা হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করতে, তখন আমি বলছি ধাক্কা দিচ্ছ তুমি, তুমি বাইরে থেকে লাথি দিচ্ছ, একটা স্থির বস্তুকে গতিশীল করতে তোমার কষ্ট হচ্ছে। অথবা আমি বলছি গতিশীল বস্তুকে থামায় দিচ্ছি, বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতেছি। ট্রাক আসতেছিল আমি আটকায় দিচ্ছিলাম, নারকেল আসতেছিল আমি ক্যাচ ধরতেছিলাম। এই যে স্থির বস্তুকে গতিশীল করতে কষ্ট হচ্ছে, গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করতে আমার কষ্ট হচ্ছে, এই কষ্টটাই হচ্ছে বল। তার মানে বাইরে থেকে যে বাধাটা দিচ্ছি বা বাইরে থেকে যে এক্সট্রা কষ্টটা আমি করতেছি, এটা কি আমি বল বলতেছি। তাহলে বলের একটা বুকির সংজ্ঞা পড়ি, স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে। তার মানে একটা বস্তু আছে যে বস্তুটা স্থির, তাহলে ওকে যদি আমি বাইরে থেকে ধাক্কা দেই, ও হয়ে যাবে গতিশীল, খুবই স্বাভাবিক। ফুটবলকে আমরা লাথি দিছিলাম, তাহলে এই যে ফুটবলকে আমি লাথি দিলাম, ফুটবলকে স্থির থেকে গতিশীল করে দিলাম, এই জিনিসটাই হচ্ছে বল অথবা ফোর্স। আবার উল্টাটাও হতে পারে, একটা বস্তু গতিশীল আছে, গতি নিয়ে আসতেছে, ওকে আমি থামায় দিলাম বা ওর গতির আমি পরিবর্তন করলাম। মনে করো আদিবেগ নিয়ে আসছিল 4 মিটার/সেকেন্ড,
আমি ওর বেগ বানাই দিছি 2 মিটার/সেকেন্ড। আচ্ছা, আবারও তোমাদেরকে মাইনাস দিয়ে ফেলতেছি, তোমরা তো বলবা মাইনাস কি জিনিস, তো তাই আমি একটু তোমাদের মতো করে লিখলাম। আচ্ছা, সো এই যে আমি ওর বেগটা কমায় ফেলছি, ওর গতির পরিবর্তন করে ফেলছি, বা স্থির বস্তুকে আমি থামাই দিছি মনে করো। এখানে তো থামাই নাই, বেগটা কমাইছি। অথবা এমনও হতে পারে যে স্থির বস্তুকে আমি থামাই দিছি, এসে একদম আমার হাত দিয়ে ধরে থামাই দিছি। আসছিল আসছিল 4 মিটার/সেকেন্ড নিয়ে, আমি ওর বেগ বানাই দিছি 0, থামাই দিছি একদম। তাহলে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করার জন্য আমার কি করা লাগতেছে? হাত দিয়ে ওকে থামাই দেওয়া লাগতেছে, কষ্ট হচ্ছে। ওই কষ্টটার নামে আমি বলতেছি বল বা ফোর্স। ফোর্সের এফ এর জন্য আমরা এটাকে এফ দিয়ে প্রকাশ করি। তাহলে বুঝতেই পারতেছো, স্থির বস্তুকে গতিশীল করতে আমার যে কষ্টটা হয়, যেটা বাইরে থেকে প্রয়োগ করা লাগে, তার নাম বল। আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে বাইরে থেকে যে হাত দিয়ে থামায় দেওয়া লাগতেছিল, ওই জিনিসটাও বল। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নে। এইখানে তুমি দেখতে পাবা স্থির বস্তুকে গতিশীল করে, গতিশীল বস্তুর উপর কাজ করে গতির পরিবর্তন করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে করতে চায়। করতে চায় মানে কি? আমি যদি তোমাকে বলি তুমি সামনে আগালে এবং ফুটবলে একটা লাথি দিতে, তাহলে ফুটবলে তুমি একটা লাথি দিলা, তাহলে ফুটবলে লাথি দিলে তোমার কাছে জিনিসটা বেশ ক্লিয়ার যে ভাই একটা ফুটবল ছিল, এই ফুটবলের উপর আমি লাথি দিলাম এবং আমার লাথি খেয়ে ফুটবলটা এদিকে উড়ে গেল। তাহলে তোমার লাথি খেয়ে একটা স্থির বস্তু গতিশীল হয়ে গেছে, তার মানে অবশ্যই অবশ্যই তুমি প্রয়োগ করেছো একটা বল। তাহলে তুমি বেশ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে একটা স্থির বস্তু আমি লাথি দিলাম, গতিশীল হয়ে গেল, তার মানে অবশ্যই আমি পা দিয়ে বল প্রয়োগ করছি। কিন্তু তোমাকে যদি আমি বলি তোমার বাসার দেয়ালে গিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দাও, তাহলে এই স্থির দেয়াল কি গতিশীল হবে? যাদের মনে হয় স্থির দেয়াল গতিশীল হবে তারা একটা ইয়েস দিয়ে দাও, আর যাদের মনে হয় স্থির দেয়াল গতিশীল হবে না তারা একটা নো দিয়ে দাও। ইংরেজি ভার্সনের ক্লাস তো হয়ে গেছে ভাইয়া পুরা, তাও আমি তোমাদের জন্য বলে দেই, আদি বেগ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, শেষ বেগ হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এই যে 313 জন মানুষ লেখছো যে স্থির দেয়াল গতিশীল হয়ে যাবে, তোমাদের বাসার দেয়াল আসলে কি দিয়ে বানানো আমি আসলে জানি না, বাট হ্যাঁ অবশ্যই আমি যতটুকু বুঝি যে ভাইয়া এবং আপুরা, তোমরা যদি একটা দেয়ালে গিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে বাড়ি দাও, স্টিল দেয়ালের কিচ্ছু হবে না। তাহলে আমি তো আমার সর্বোচ্চ শক্তি ধাক্কা দিছি ভাই, কিন্তু দেয়াল তো নড়লো না, স্থির বস্তু এখনো স্থিরই আছে, তাহলে আমি কি বল প্রয়োগ করি নাই? করছি তো। আমার তো কষ্ট হয়েছে ঠিকই, আমার তো খিদা লাগবে ঠিকই, তাইলে আমি কিন্তু স্টিল বল প্রয়োগ করছি। এই জন্যই বলতেছি তোমার বল প্রয়োগ করার ফলে স্থির বস্তুকে যে গতিশীল হইতেই হবে বা গতিশীল বস্তুর যে গতির পরিবর্তন হইতেই হবে এমন কোনো কথা নাই। তুমি যদি স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করো বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করার চেষ্টা করো, তাহলেই সেটা একটা বল প্রয়োগ, কোনো সমস্যা নাই। এই জন্যই করতে চায় কথাটা আছে। সব সময় বল প্রয়োগ করলেই স্থির বস্তু গতিশীল হইতে হবে এমন কোনো কথা নাই, বল প্রয়োগ করলেই গতিশীল বস্তুর গতির পরিবর্তন হইতে হবে এমন কোনো কথা নাই। তুমি করার চেষ্টা করছো কিন্তু পারো নাই, স্টিল তুমি বল প্রয়োগ করছো। এই জন্যই আমরা বলতেছি করে বা করতে চায়। আশা করি পুরা জিনিসটা, বলের কনসেপ্টটা একদম পরিষ্কার হয়ে যাওয়ার কথা। দেখি তো বলের কনসেপ্টটা, যে বল জিনিসটা কি, এই জিনিসটা মাথায় ঢুকছে কিনা সবার? ইয়েস নো বলে জানা যাও তো। আচ্ছা, ঠিক আছে, যারা যারা মন দিয়ে ক্লাস করছো সবারই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এই যে 96% মানুষ ক্লিয়ার, খুবই ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের কাছে বল। বল জিনিসটা যখন আমরা বুঝে গেছি, তখন আমরা একটু নিউটনের ফার্স্ট লতে আবার ফেরত যাব। আমরা শুরুতেই এখানে বলছিলাম বাহ্যিক কোনো বল প্রয়োগ করা যাবে না। যদি বাহ্যিক কোনো বল না থাকে, মানে বাইরে থেকে কেউ জোর প্রয়োগ না করে, তখনই কেবলমাত্র স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু ওই একই গতি নিয়ে সারা জীবন গতিশীল। তার মানে বাহ্যিক বল, বাইরে থেকে প্রয়োগ করা বল হইতে হবে শূন্য। এটাই হচ্ছে আমার নিউটনের সূত্র খাটার শর্ত।
এই শর্ত দেখে অনেকে মনে করে বাইরে থেকে কোনো বলই থাকা যাবে না। কথাটা একটু ভুল, একটু মিসকনসেপশন। যারা যারা যা যা করছো সবকিছু থেকে বের হয়ে এসে একটু বোর্ডের দিকে তাকাও। এই জিনিস কিন্তু সারা জীবন কাজে লাগবে। সো একটু চ্যাট বক্স থেকে বের হয়ে, বাকি সব কাজ থেকে বের হয়ে বোর্ডের দিকে চলে আসো, একটু ভাগে কিছু সময় দিই বোর্ডে। আচ্ছা, সো বাহ্যিক বল শূন্য, এই কথাটার অর্থ কি কোনো বলই থাকা যাবে না? এমনটা কিন্তু না। তোমাকে যদি আমি বলি যে ভাইয়া এবং আপুরা মন দিয়ে দেখো, একটা বাক্স আছে আমাদের কাছে। এই বাক্সটাকে এক পাশ থেকে টানতেছে ফাহিম ভাই, আরেক পাশ থেকে টানতেছে ক্লাস 9। তোমরা চাও না যে বাক্সটা ফাহিম ভাইয়ের কাছে আসুক, তোমরা চাও তোমাদের দিকে যাক, ঠিক আছে? আমি বললাম ফাহিম ভাই যে পরিমাণ বল দিয়ে টানতেছে, ক্লাস 9ও একই পরিমাণ বল দিয়ে টানতেছে। তার মানে এই বাক্সটার উপরে তোমরা সবাই মিলে যে পরিমাণ টান দিচ্ছ, আমিও উল্টা দিকে একই টান দিচ্ছি। তোমরা এবার আমাকে বলো বাক্সটা কোন দিকে যাবে, ফাহিম ভাইয়ের দিকে নাকি ক্লাস 9-এর দিকে? দেখি ইনবক্সের রেজাল্ট গুলা। এক্স্যাক্টলি, বেশিরভাগ মানুষই ঠিক অ্যান্সার দিচ্ছ। কোনো দিকে কিন্তু যাবে না। যদি একটা বস্তুকে দুই পাশে আমরা একই পরিমাণ বল প্রয়োগ করি, বস্তু কোনো দিকেই যাবে না, বস্তুর উপরে কোনো বলের প্রভাবই আসবে না। সো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি, যদি তুমি দুই পাশ থেকে একই বল প্রয়োগ করো, বস্তু কিন্তু কোনো বল অনুভব করতেছে না, বস্তুর উপর ওই বলের কোনো প্রভাব নাই, বস্তু কোনো দিকেই গেল না। কারণ দুই পাশে একই বল, একে অন্যকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, একটা আরেকটাকে কেটে দিচ্ছে, নাকচ করে দিচ্ছে। সিমিলারলি মনে করো এই পাশ থেকে ক্লাস 8 টানতেছে, এই পাশ থেকে মনে করো ক্লাস 10 টানতেছে, এবং চারপাশে একই পরিমাণ বল দিয়ে আনা হচ্ছে, সবাই একই পরিমাণ টানতেছে, তাও কিন্তু এই বাক্সটা কোনো দিকে যাবে না। কারণ এই বাক্সটাকে চারদিক থেকে একই বলে টানা হচ্ছে। তাহলে চারজন যদি একই রকম ভাবে টানে, এই বাক্স কোনো দিকেই যাবে না, এই বাক্সের উপরে কোনো বলেরই প্রভাব থাকবে না। আমি এইটাই বুঝাচ্ছি যে ভাই, বল যে থাকা যাবেই না ব্যাপারটা এমন না। বাহ্যিক বল 10টাও থাকতে পারে, কিন্তু এই 10টা বলের কারণে যদি বস্তুর উপর ওই বলের কোনো প্রভাব না থাকে, তাও কিন্তু নিউটনের প্রথম সূত্র খাটতেছে, স্থির বস্তু আজীবন স্থিরই আছে। এইটা একটু ভালো মতো মাথায় ঢুকায় নিও। বাহ্যিক বল শূন্য মানেই কোনো বল থাকবে না এমন না, বল থাকতে পারে, কিন্তু ওই বলের কোনো প্রভাব বস্তুর উপরে থাকা যাবে না। তাইলেই নিউটনের প্রথম সূত্র খাটবে। এত কথা যে বললেন ভাই, প্রমাণ কি? এখন আমরা দুটা সিমুলেশন করে কথাগুলার প্রমাণ একটু দেখে নিব। প্রথমেই আমরা দেখব নিউটনের প্রথম সূত্রের প্রমাণ। সবাই একটু দেখো, আমরা সিমুলেশন গুলো খুব বেশ মজা নিয়ে করব, আসো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা রাস্তা, আমাদের নিত্যদিনের দেখা রাস্তাগুলোর মতোই। এই রাস্তার মধ্যে ঘর্ষণ আছে, দেখতেই পাচ্ছ রাস্তাগুলো অনেক খাঁজকাটা খাঁজকাটা। প্রথমেই এই বাক্সের উপরে এই বাবুটাকে উঠাই দিলাম। তাহলে আমরা কি জানি? নিউটনের প্রথম সূত্র অনুযায়ী, স্থির বস্তু সারা জীবন স্থির। দেখতেই পাচ্ছ বাক্সটা এবং বাবুটা স্থির আছে, সারা জীবন ওরা স্থিরই থাকবে। তাহলে নিউটনের প্রথম সূত্রের প্রথম পার্টটা খাটলো। যদি আমি বাহ্যিক বল প্রয়োগ করি, তাইলে ওর গতি পাওয়া যাবে। চলো বাহ্যিক বল প্রয়োগ করে দেখি। এই যে বল দিলাম, পিছনের দিকে ঘর্ষণ কাজ করতেছে, ফ্রিকশন মানে ঘর্ষণ, আর সামনের দিকে হচ্ছে আমার বল কাজ করতেছে। দেখতেই পাচ্ছ স্পিড কিন্তু বাড়তেছে। যেহেতু রাস্তাটায় ঘর্ষণ আছে, বাচ্চাটা আমাদের দেখা যে কোনো রাস্তার মতোই আস্তে আস্তে ওর স্পিড কমতে থাকবে। এই দেখো স্পিড কমতেছে, রাস্তার ঘর্ষণের কারণে আস্তে আস্তে ওর স্পিড কমতেছে, থেমে যাচ্ছে প্রায়। এই আর একটু পরে গিয়েই বাক্সটা থেমে যাবে। এই যে কমতে 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 বাক্স গেল থেমে। আমাদের দেখা নর্মাল যে কোনো রাস্তার মতোই এটাই হয়। আমরা বল প্রয়োগ করলে যদি ছেড়ে দেই, তাহলে একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। কেন যাচ্ছে এটা আমরা আজকে শিখছিলাম, ঘর্ষণের জন্য। এবার মনে করো ঘর্ষণটা আমি কমাই দিচ্ছি, ঘর্ষণ 0 করে দিলাম, রাস্তা একদম বরফের মতো স্মুথ হয়ে গেল। তাহলে এই বরফের মতো স্মুথ রাস্তাতে কোনো ঘর্ষণ নাই, কোনো বাধা নাই, বায়ুটায়ও কিচ্ছু নাই। তাহলে নিউটনের ফার্স্ট ল একদম খাটা উচিত। তাহলে নিউটনের ফার্স্ট ল এর প্রথম পার্ট কিন্তু খাটতেছে, স্থির বস্তু স্থির আছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে জীবনও মুভ করবে না, স্থির বস্তু স্থির। এবার আসো বাহ্যিক বল প্রয়োগ করি। বাহ্যিক বল প্রয়োগ করতেছি, স্পিডটা বাড়তেছে, বেগ আস্তে আস্তে বাড়তেছে, ছাড়া দিলাম। দেখো একই বেগ নিয়ে সারা জীবন চলবে।
যেহেতু কোনো বাধা নাই, বাহ্যিক বল নাই, তার মানে বেগের একটুও চেঞ্জ হবে না, এই বেগটা নিয়েই সারা জীবন চলবে। তাহলে ব্যাপারটাকে আমরা বুঝতে পারতেছি। আরেকবার ছোট করে প্লে করে দেই। রাস্তার মধ্যে ঘর্ষণ নাই, তাহলে নিউটনের ল খাটবে। আমরা সুন্দর করে বাবুটাকে এখানে বসাই দিলাম, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার কারণে স্থির বস্তু গতিশীল হলো, স্পিড বাড়তে 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 এই পর্যন্ত গেল, ছেড়ে দিলাম। সেম একই বেগ নিয়ে সমবেগে সারা জীবন সামনের দিকে চলতেই থাকবে। তাহলে নিউটনের ফার্স্ট ল আমরা সিমুলেশনের মাধ্যমে সুন্দর করে দেখলাম। সিমুলেশনটা কার কার মাথায় ঢুকছে ভাগে একটু ইয়েস নো বলে জানায় দাও যে ভাই নিউটনের ফার্স্ট ল কিভাবে কাজ করে। ওকে, 98% মানুষের মাথায় ঢুকে গেছে, খুবই ভালো লাগলো। চলো তাহলে আমরা আরেকটা সিমুলেশন দেখি। একটু আগে ভাইয়া একটা কঠিন কথা বলছিলাম যে ভাই যদি দুই পাশে একই পরিমাণ বল দিয়ে টানি তাহলে বলের কোনো প্রভাব নাই, এই কারণে নিউটনের ফার্স্ট ল খাটবে। চলো একটু টেস্ট করে দেখি। এই পাশ থেকে এই বাক্সটাকে একজন মানুষ টানতেছে, এই পাশ থেকে আরেকজন মানুষ টানতেছে। তাহলে দুইজন যদি একই পরিমাণ ফোর্স দেয়, দুইজন যদি দুই পাশে একই পরিমাণ বল দিয়ে টানে, তাহলে দুইজনের বল ক্যান্সেল আউট হয়ে যাওয়া উচিত, দুজনের একজনের দিকে ওই বাক্সটা যাওয়া উচিত না। চলো দেখি। দেখো দুজন টানতেছে কিন্তু বাক্স কোনো দিকেই যাচ্ছে না, বাক্সের স্পিড 0। তাহলে নিউটনের ফার্স্ট ল কি খাটলো? স্থির বস্তু স্থির আছে, কোনো সমস্যা নাই। দুইজন দুই পাশ থেকে টানতেছে, বল কিন্তু প্রয়োগ হচ্ছে, কিন্তু এই দুইটা বল একজন আরেকজনকে নাকচ করে দিচ্ছে দেখে বাহ্যিক কোনো বলের প্রভাব এই বস্তুর উপরে নাই, স্থির বস্তু আজীবন স্থির। নিউটনের ফার্স্ট ল খাটতেছে। ভাই আপনি তো নিউটনের ফার্স্ট ল আধা দেখাইলেন। স্থির বস্তু স্থির এটা তো সহজ জিনিস, গতিশীল বস্তু যে সমবেগে সারা জীবন গতিশীল এটা দেখান। গতিশীল বস্তু গতিশীল থাকবে এটা দেখান। চলো দেখি সেটাও। এই পাশে বলটা বাড়াই দিলাম, তাহলে এই পাশে গতি আস্তে আস্তে বাড়তেছে, একটু গতি বাড়ার পরে আবার দুই পাশে সমান করে দিলাম। দেখো একই বেগ নিয়ে গতিশীল, গতিশীল বস্তু একই বেগ নিয়ে সারা জীবন গতিশীল থাকবে, গতির কোনো পাল্টাপাল্টি হবে না। আরেকবার দেখি চলো। এই লোকটা নামাই দিলাম, তাহলে এই পাশে গতি বেশি, এই পাশে বল বেশি, কারণ দুজন টানতেছে, তাহলে এই পাশে চলে আসবে। বেগ একটু বাড়ার পরে দুই পাশে সমান করে দিলাম, এবার কোনো প্রভাব নাই, গতিশীল বস্তু একই রকম গতি নিয়ে সারা জীবন চলতেছে। সো বুঝতেই পারতেছো বাহ্যিক বল যে থাকাই যাবে না ব্যাপারটা এমন না, থাকতে পারবে, বাট যদি বাহ্যিক বলে কোনো প্রভাব না থাকে তাও কিন্তু নিউটনের প্রথম সূত্র খাটতেছে। তাহলে আমাদের গতি চেঞ্জ হয় নাই কেন? আয় হায়, এতক্ষণ ধরে তাহলে কি বুঝাইলাম ভাই আপুকে? ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে এটাই পড়তেছি যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে যদি বাহ্যিক বল না থাকে তাহলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরৈখিক ভাবে চলতে থাকবে। তার মানে গতিশীল বস্তুর গতি কখনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এটাই দেখলাম যে ভাই বল আছে, কোনো সমস্যা নেই, কিন্তু দুই পাশে যদি একই পরিমাণ বল থাকে তাহলে এই ব্যক্তির টান আর এই ব্যক্তির টান পরস্পরকে ক্যান্সেল করে দেয়, এই জন্য বাহ্যিক বলে কোনো প্রভাব এই বস্তু অনুভব করবে না এবং স্থির বস্তু আজীবন স্থির থাকবে, নড়বেই না। তাহলে প্রথম পার্ট গেল যে স্থির বস্তু স্থির। এবার দেখবো গতিশীল বস্তু একাধিক বল আছে কিন্তু একাধিক বল পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, কোনো প্রভাব নাই। তাহলে গতিশীল বস্তু সমবেগে থাকে কিনা, গতিশীল বস্তুর গতি পাল্টায় কিনা। তাহলে এক পাশে বলটা বাড়াই দিলাম, গতি আস্তে আস্তে বাড়তেছে, দুই পাশে সমান করে দিলাম, তাহলে এই দুজনের টান আর এই দুজনের টান পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, বাহ্যিক বলে কোনো প্রভাব ও ফিল করতেছে না, তাই গতি সারা জীবন এক জায়গায় আটকে আছে, গতিশীল বস্তু একই গতি নিয়ে সারা জীবন চলবে। সো নিউটনের লয়ের দুইটা পার্টি প্রুফ করে দিলাম। বাহ্যিক বল এখানে 4টা আছে, কিন্তু এই দুজনের টান আর এই দুজনের টান পরস্পরকে ক্যান্সেল করে দেয় দেখে এই বাহ্যিক বলের কোনো প্রভাব এই বস্তুর উপরে নাই। আচ্ছা, সিমুলেশন দুইটার পরে তোমাদের চোখের সামনে নিউটনের প্রথম সূত্র ভাসতেছে কিনা ভাগে একটু ইয়েস নো বলে জানায় দাও। ওকে, ভেরি গুড, 96% মানুষ একদম ক্লিয়ার হয়ে গেছে, চোখের সামনে ভাসতেছে, খুবই ভালো লাগলো। তাহলে এতক্ষণ তোমরা কি পড়লে এবং কি বুঝলে সেটা আমরা এখন একটু চেক করে দেখতে চাই। তার আগে নিউটন সম্বন্ধে জেনে নিতে পারো। ইনি হচ্ছেন বিজ্ঞানী নিউটন, যে বিজ্ঞানী আমাদের বল সম্বন্ধে এত কথাবার্তা বুঝিয়েছেন।
সো নিউটনের কাহিনী আমরা সবাই কম বেশি জানি। তার মাথায় আপেল পড়েছিল এবং তারপর তিনি মহাকর্ষ আবিষ্কার করেছিলেন। নিউটনের গতির 3টা সূত্র, এবং 3টা সূত্রই আমরা এক এক করে বল চ্যাপ্টারে পড়বো। আজকে আমরা শুধুমাত্র প্রথম সূত্রটা পড়েছি। এই বই থেকে আমরা নিয়েছি এই সূত্রগুলো, নিউটনের সূত্রগুলো তিনি প্রিন্সিপে অফ ম্যাথমেটিকায় লিখেছিলেন। নিউটনের অবদান ছাড়া আজকের দুনিয়া কখনো এখানে আসতে পারতো না, এই কথা যেমন সত্য, নিউটনের অবদান ছাড়া আমাদের বিজ্ঞান বইটা অর্ধেক হইতো, এই কথাটাও সত্য। তোমরা নিউটনের জন্য দোয়া করবা নাকি তার জন্য বদদোয়া করবা, তোমাদের ব্যাপার। দেখি তোমরা এতক্ষণ পড়াশোনা করে কত দূর ক্লিয়ার হলে। এই কুইজটার জন্য তোমাদের কাছে টাইম থাকবে 30 সেকেন্ড। 30 সেকেন্ডটা দেওয়ার আগে আমি একটু পোলটা বুঝাই দিই। দুই পাশে এই বস্তুর উপরে একই বল প্রয়োগ করা হয়েছে। এই পাশ থেকে যে পরিমাণ টান, এই পাশেও একই পরিমাণ টান। আদিবেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয়, তার মানে এই বস্তু যদি 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলা শুরু করে, তাহলে শেষ বেগটা কত? তার মানে আমি যদি কিছুক্ষণ পরে ওর বেগ আবার মাপি, কত পাবো? তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। তোমাদের টাইম আপ। দেখি কি হলো। তোমাদের একটু আগেই শিখেছিলাম যে ভাইয়া, বাহ্যিক বল থাকতে পারে, কিন্তু যদি একটা বস্তুর উপরে এই পাশে যে পরিমাণ বল, এই পাশেও একই পরিমাণ বল থাকে, তার মানে ফাহিম ভাই যদি এই পাশে যে পরিমাণ টানতেছে, ক্লাস 9 যদি এই পাশে একই পরিমাণ টানে, তাহলে এই দুইটা বল একজন আরেকজনকে নাকচ করে দিচ্ছে। তার মানে বাহ্যিক বলের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু শূন্য, এই বস্তু কোনো দিকেই যাবে না, রাইট? তাহলে বাহ্যিক বলের প্রভাব শূন্য, এবং বাহ্যিক বলের প্রভাব শূন্য হলে কি হয় আমাদের কি মনে আছে? বাহ্যিক বলের প্রভাব যদি শূন্য হয়, তার মানে হচ্ছে এই বলের প্রভাব শূন্য, তার মানে নিউটনের সূত্র খাটবে। তার মানে নিউটনের যে ফার্স্ট ল, সেই নিউটনের ফার্স্ট ল খাটবে। নিউটনের ফার্স্ট ল আমাকে কি বলে? নিউটনের ফার্স্ট ল আমাকে বলে স্থির বস্তু আজীবন স্থির, গতিশীল বস্তু সারা জীবন একই গতি নিয়ে গতিশীল। তাহলে গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি আদিবেগটা 4 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সারা জীবন একই গতি নিয়ে গতিশীল হবে, সুতরাং শেষ বেগটাও 4 মিটার পার সেকেন্ড। তো এই জিনিস যা কথা, এই জিনিসও তাই কথা। সো একটু বুঝে রাখো তোমরা। সো যেহেতু নিউটনের ফার্স্ট ল খাটতেছে, তার মানে শুরু করছি যে বেগ নিয়ে, সারা জীবন সেই বেগ নিয়েই চলবে, বেগের কোনো পরিবর্তন হবে না। দেখি তো তোমরা পারলা কিনা। 64% মানুষ এই পোলটা পারছো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, তুমি এক পাশে রাখলেও কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি যদি দুই পাশে একই বল দিতে পারো, নিউটনের ফার্স্ট ল খাটবে। দেখি লিডার বোর্ডে এবার কারা আসছো। সাকিব সবার আগে দিছো, কংগ্রেচুলেশন সাকিবকে। এর পাশাপাশি আমাদের সাথে লিডার বোর্ডে আছে আজকে পিউলি, নাজিফা, ফাহিম, আরেকটা ফাহিম পাওয়া গেছে এখানে, ফুয়াদ, শিভা প্রিয়া, শাফিন, আয়েশা, আহমেদ আল জুনায়েদ এবং আলভি। সবাই কংগ্রেচুলেশন। ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্টে আজকে অনেক ভুল। শুরুতেই ফারহান ভুল করছো, তারপর ফাহিম, রাকিবুল হোসেন, তৌসিফ, এই কয়জন ভুল করেছো। সো আগে দিয়েছো বাট ভুল করেছো। সো তোমরা কিন্তু লিডার বোর্ডে আসতে পারোনি, আগে দিলেই হবে না, সাবধানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে একবার একটু তোমরা বলে দাও যে ক্লাসের পুরো পড়াশোনাটা থেকে তোমার কাছে সবকিছু ক্লিয়ার কিনা। একটা ইয়েস নো বলে ভাইকে জানায় দাও যে ভাই, সিমুলেশন দেখলাম, অ্যানিমেশন দেখলাম, ভিডিও দেখলাম, আপনার কথা শুনলাম, সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। যেহেতু 95% মানুষের কাছে সবকিছু ক্লিয়ার, আশা করছি ক্লাস তোমাদের কাছে ভালো লাগছে। তো তোমরা চেষ্টা করবা তোমাদের বন্ধু বান্ধবকেও জানাতে যে ভাইয়ারা বা আপুরা, উদ্ভাসের ফ্রি ক্লাস চলছে। আজকে যে পরিমাণ মানুষ আমি ক্লাসে দেখতেছি, আমি চাই নেক্সট দিনের থেকে ডবল পরিমাণ মানুষ থাকুক। তো তোমাদের দায়িত্ব বন্ধু থেকে জানাই দিবা। বন্ধু থেকে জানাবা তো? একটা ইয়েস না বলে জানা দাও তো। তুমি যদি ইয়েস দাও, তার মানে তুমি বন্ধু থেকে জানাবা তুমি লয়াল। ওকে, ভেরি গুড।
দেখা যাচ্ছে 87% মানুষ বোন থেকে জানাবে, বাকি 13% মানুষ হয়তো একটু অলস প্রকৃতির। তাহলে এরই সাথে আমাদের ক্লাসটা শেষ। তোমরা জানো যে আমরা ফ্রি ক্লাস চালাচ্ছি এবং আরো বেশ কিছুদিন ধরে ফ্রি ক্লাসগুলো চলবে। এরপরে তোমাদের কোর্সের পালা। সুতরাং কোর্স যদি আমাদের সাথে এনরোল করো তাহলে আজকের মতো অনেকগুলো ক্লাস পাবে, যে ক্লাসগুলো হবে মারাত্মক ইন্টারেক্টিভ। ক্লাসগুলোতে সিমুলেশন, অ্যানিমেশন, ভিডিও সবই থাকবে এবং চেষ্টা করা হবে তোমাদের সকল কনসেপ্ট ক্লিয়ার করতে। প্রতি চ্যাপ্টারের ভিতরে ঢোকার পর আমরা চেষ্টা করব একক এবং দলগত কাজে যে সেশনগুলো তোমাদের স্কুলে হয় সেই সেশনগুলোর গাইডলাইন এখান থেকে দিতে, যাতে স্কুলেও ভালো করতে পারো, ভবিষ্যতের জন্য কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। এর পাশাপাশি এই ক্লাসগুলোর রেকর্ডিং এবং পিডিএফ তোমার প্রোফাইলই থাকবে, যাতে 2 মাস পরে যদি মনে পড়ে যে ভাই ওই ক্লাসে কি বলছিল একটু দেখে আসি, তুমি দেখার সুযোগটা পাও। তোমার কাছে মনে হতে পারে যে ভাই শুধু ক্লাসই করব, কোনো শিট দিবেন না। অবশ্যই দিব। তার জন্য তোমাদের সাথে আছে প্যারালাল টেক্সট, যেখানে আমরা সুন্দর করে কনসেপ্ট এবং অনেক অনেক প্র্যাকটিস প্রবলেম তোমাদের জন্য একসাথে করে রেখেছি। এই প্যারালাল টেক্সট গুলো তোমরা এই কোর্সে পেয়ে যাবে। এত কিছুর পরেও যদি তোমার কোনো প্রশ্ন জাগে এবং প্রশ্নের জন্য তুমি ভাইয়াকে সেই মুহূর্তে না পাও, তার জন্য আছে কিউএনএ সার্ভিস, যেখানে 24/7 অত্যন্ত মেধাবী শিক্ষকেরা অপেক্ষা করছে তোমার একটা প্রশ্নের। তো তুমি কিউএনএ সার্ভিসে যে কোনো সময় তোমার প্রশ্ন করতে পারো এবং অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব তোমার প্রশ্নের উত্তর তুমি সেখান থেকে পেয়ে যাবে। সো যদি কনসেপ্ট এবং স্কুল দুটোই তোমার টার্গেট হয়, উদ্ভাসী হওয়া উচিত প্রথম পছন্দ। আশা করি আজকের ক্লাস ভালো লাগছে। দেখা হবে ক্লাসে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য। আর আমরা এখন এখানেই শেষ না, আমরা ইনশাল্লাহ আবার 30 তারিখ তোমাদের সাথে দেখা হবে। 8:30টায় তোমাদের গণিত, ম্যাথ 2 আর হচ্ছে বিজ্ঞান হচ্ছে তোমাদের 9টা 40 মিনিটে শুরু হবে। আর ক্লাস নোটটা আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ 5-10 মিনিটের মধ্যে তোমরা তোমাদের আইডিতে পেয়ে যাবা। তোমাদের আইডি থেকে লগ ইন করে তোমরা 5 ক্লাস অপশনে যাবা, ওখান থেকে তোমরা রেকর্ডেড ক্লাসটা আর প্লাস নোটটা পেয়ে যাবা ইনশাল্লাহ।